আচ্ছা, অঙ্ক আর রিজনিং তোদের রিজনিং আর ইংলিশ দিয়েছিলাম, ওটা হয়ে গেছে? ইংলিশ রিজনিং কমপ্লিট হয়ে গেছে? ভেরি গুড। আচ্ছা, রিজনিং সবটাই হয়ে গেছে? আর বাকি সবার? দেখ কোশ্চেন নাম্বার ইংলিশের, আচ্ছা আগে দেখ ইংলিশ, দেখ তো এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে কোশ্চেন দেখা যাবে, এখানে কোশ্চেন তখনই। আচ্ছা, কথাটা তোর শেষ হয়েছে নাকি শুনবি? তুই বলে যাবি আর কি। হ্যাঁ, এখানে চুপ, একবারে শুধু বক বক করে যাচ্ছিস। তাহলে তোর কথা তো বললি আর কি, এবার আমার কথাটা শুন। এইখানে কোশ্চেন তখনই দেখা যাবে যদি এখানে প্রজেক্টর রেখে যদি পাওয়ার পয়েন্ট দিয়ে যদি এখানে ফেলা হয়, তবেই এটা কোশ্চেনটা এখানে দেখা যাবে। হ্যাঁ, ওইটা বলতে পারবো না আর কি। মিনিমাইজ করতে হলো তাহলে হয়তো দেখা যাবে। তাহলে দেখ মিনিমাইজ কর, দেখ। আচ্ছা, আমি থেকে জিজ্ঞেস করবো, বোর্ডটা পুরোটা দেখা যাচ্ছে? জিজ্ঞেস করবো, বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা দেখ, এবার পুরো বোর্ডটা দেখতে পাচ্ছিস? ইংলিশ লিখেছি বোর্ডে, ওটা দেখা যাচ্ছে? বোর্ডে ইংলিশ লিখেছি, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখ কোশ্চেন নাম্বার 26, একটু নিচে লিখবো। তোদের স্ক্রিন যত বড় থাকবে লেখাটা তত স্পষ্ট দেখতে পাবি। হ্যাঁ, আচ্ছা দেখ 26 নম্বর বলছে যে চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার পরিবর্তে নিচে 4টা অপশনের মধ্যে কোন শব্দটা সুটেবল হবে। দেওয়া আছে প্লেস হোয়ার ওয়াইন ইজ মেড, place where wine is বলছে প্লেস হোয়ার ওয়াইন ইজ মেড, যে জায়গায় মদ তৈরি হয় সেই জায়গাটাকে কি বলা হয়? যেখানে মদ তৈরি হয়। এটা এর আগেও আমি বলেছি, দেখ বেকারি, সেখানে রুটি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি তৈরি হয়, সেটা হচ্ছে বেকারি। ক্লোক রুম যেটা, সেই ক্লোক রুম হচ্ছে তুই দেখবি যে স্টেশন অথবা এয়ারপোর্টের কাছে লাগেজ কোনো জিনিস রাখার বা হয়তো ড্রেস আপ করার, চেঞ্জ করার জন্য যে রুম থাকে সেটাকে বলে ক্লোক রুম। ট্যানারি,
যেখানে চামড়া টান করা হয়। আর ব্রেওয়ারি মানে হচ্ছে যেখানে হ্যাঁ মদ তৈরি করা হয়। তাহলে এইটার হবে ব্রেওয়ারি। দেখ 4 নম্বর অপশান আছে, সেই 4 নম্বর অ্যান্সারটা হচ্ছে ব্রেওয়ারি। হ্যাঁ, তাহলে এই অপশানটা অর্থাৎ অপশান ডি এটার হচ্ছে কারেক্ট। আর এটা করিয়ে দেওয়ার পর আমি এর অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো এটার আর রিজনিংয়ের। কোশ্চেন নাম্বার 27 দেখ 26 থেকে 30 পর্যন্ত হচ্ছে ওয়ার্ড ওর সম্পর্কে বলছে এ পেপার রিটেন বাই হ্যান্ড। এ পেপার এ পেপার রিটেন বাই হ্যান্ড অর্থাৎ হাতে লেখা কোনো কাগজ, যেটাকে আমরা বাংলায় বলি পাণ্ডুলিপি, ইংরেজিতে বলে হাতে লেখা মানে ম্যানুয়াল। মেশিনে যেটা করা হয় সেটা হচ্ছে মেশিনারি, আর মানুষের দ্বারা যেটা করা হয় সেটাকে বলে ম্যানুয়াল। ম্যানুয়াল অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে খোদাই করা, তাহলে এটা হবে ম্যানুস্ক্রিপ্ট, যেটাকে বলছে পাণ্ডুলিপি বাংলায়। বলছে দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিন অফ অ্যানিমালস বার্ডস। বলছে আর্ট, বলছে পশু পাখি যারা আছে, প্রাণী যারা আছে, পাখি যারা আছে তাদের চামড়াকে রক্ষণাবেক্ষণ করার যে কৌশল, ট্যাক্সিডার্মি। দেখ ডার্মিতে ওইখানে দেখ একটা জিনিস আছে, এই শব্দটা আছে DERM। এই ডার্ম যেটা হচ্ছে সেটা চামড়াকে রিলেট করে, এটা একটা রুট ওয়ার্ড। এই ডার্ম হচ্ছে চামড়াকে রিলেট করে। হ্যাঁ, তার বলছে ট্যাক্সোনমি আছে, ট্যাক্সিডার্মি আছে, টপোলজি। লজি যেটা আছে সেটা হচ্ছে স্টাডি, LOGY, এটা হচ্ছে স্টাডি, এর মানে হচ্ছে স্টাডি। যেমন হচ্ছে প্যাথোলজি, বায়োলজি, হ্যাঁ, ফিজিওলজি, সাইকোলজি। তো লজি শব্দটা থাকতে গেলে এটার মানেই হচ্ছে স্টাডি। আর ডার্ম যেটা আছে সেটা হচ্ছে স্কিন, যেমন ডার্মাটোলজিস্ট। তাহলে ডার্মাটোলজিস্ট যারা হচ্ছে স্কিনের রোগ বিশেষজ্ঞ। 29 নম্বর বলছে রিলেটেড টু মুন। মুনি, আচ্ছা সূর্যগ্রহণের ইংরেজি কি? সোলার, বলছি হ্যাঁ, সূর্যগ্রহণের ইংরেজি হচ্ছে সোলার এক্লিপস। তাহলে সূর্যগ্রহণ হচ্ছে সোলার হচ্ছে সূর্য, আর চন্দ্রগ্রহণ যেটা হয় সেটাকে আমরা বলি লুনার। তাহলে দেখ এখানে, তাহলে লুনার এটা মুনের সঙ্গে রিলেটেড, আর সোলার যেটা, হ্যাঁ আগেরটা হচ্ছে ট্যাক্সিডার্মি। না, মুনি বলে কোনো শব্দ নেই। হ্যাঁ, MOONY, মুনি বলে কোনো ওয়ার্ড নেই। হ্যাঁ, মুনি বলে ওটা ফাঁসানোর জন্য ওটাকে মুনি দেওয়া আছে যাতে মুন রিলেটেড থাকে। তাহলে 29-এর অ্যান্সার হচ্ছে লুনার। 30-এরটা বলছে দ্য প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজিয়ন। প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অর্থাৎ গাছ এবং সবজি যে এরিয়াতে থাকে সেই এরিয়াটাকে কি বলা হচ্ছে সেইটাকে বলছে ফ্লোরা। এখানে দেখ ফ্লোরা যেটা হচ্ছে FLORA, ফ্লোরা এটা একটা আছে, আর একটা আছে দেখ ফৌনা। এই দুটোই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্ল্যান্ট রিলেটেড, মানে উদ্ভিদ জগৎ নিয়ে এটা, আর এটা হচ্ছে প্রাণী জগৎ নিয়ে। এটা হচ্ছে প্রাণী জগৎ নিয়ে। তাহলে যদি বলে ফৌনা তার মানে হচ্ছে প্রাণী রিলেটেড, আর ফ্লোরা যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদ রিলেটেড। তাহলে অ্যান্সার হবে ফ্লোরা। এনভায়রনমেন্ট মানে পরিবেশ,
ওটা এফ হবে না, ই হবে, এনভায়রনমেন্ট। হ্যাঁ, না, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সব কিছু হতে পারে। আমার বাড়ির আশেপাশের পরিবেশ হতে পারে, কোনো মিটিং চলছে, মিটিংয়ের পরিবেশ কীরকম আছে সেটা হতে পারে আর কি। পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের পরীক্ষা হলের ভিতরে পরিবেশ কীরকম আছে, এখন যে মহামারী ছড়িয়েছে তো দেশের পরিবেশ কীরকম আছে, মহামারীর পরিবেশ কীরকম আছে। এবার দেখ 31 থেকে 35 বলছে ফাইন্ড দ্য কারেক্টলি, অর্থাৎ সঠিক বানান যেটা লেখা আছে সেটাই। তো দেখ সিস্টেমেটিক্যালি, হ্যাঁ সিস্টেমেটিক্যালি, SYS সিস্টেমেটিক্যালি, ঠিক আছে। 32 নম্বর হচ্ছে প্রথমটা হচ্ছে ইর্থিনেস, EAR হবে, এখানে নেই, মানে আর্থ থাকতে হবে। যেটা বলেছে 32 নম্বর, আর্থের সঙ্গে রিলেটেড থাকবে, তাহলে আর্থ তো থাকতেই হবে। বত্রিশ নম্বর যেটা বলেছে সেটাতে আর্থ থাকতে হবে। হ্যাঁ, আর্থ থাকতে হবে। তাহলে দেখ প্রথম যেটা আছে আর্থিনেস, এটা হবে না। আমি স্পেলিংগুলো লিখি, না ER আছে, আর্থি, বি হচ্ছে আরাথিনেস, সি নাম্বার হচ্ছে আরাথিনেস, ডি নাম্বার আছে, এখানে দেখ দুটো এ দেওয়া আছে, ওটা একটা এ হবে। হ্যাঁ, এই ডি নাম্বারে দেখ দুটো এ দেওয়া আছে, এখানে দুটো এ দেওয়া আছে। হ্যাঁ, এই একটা এ কেটে দে। হ্যাঁ, এখানে আর একটা এ দেওয়া আছে, এই হ্যাঁ একটা এ কেটে দে। প্রথমে দেখ আর্থ থাকতে হবে। হ্যাঁ, আর্থ বানানো হচ্ছে EARTH। হ্যাঁ, এই আর্থ থাকতে হবে। তাহলে দেখ এখানে আর্থ নেই, এখানে এরাথ আর্থ নেই, এখানেও এরাথ আর্থ নেই, অর্থাৎ এই পোর্শনটা ভুল আছে, এই পোর্শনটা ভুল আছে, এই পোর্শন ভুল আছে। এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য ডাবল এ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে একটা এ হবে, অর্থাৎ এইটা করে দে। হ্যাঁ, একটা এ ওখানে কেটে দিবি। 33 নাম্বার ট্রুলি বানান কি হবে বল? TRULY। দেখ ট্রু এটা হয়। হ্যাঁ, এই এটার জন্য কনফিউশনে পড়িস না, এই ই এর জন্য। হ্যাঁ, যখনই এখানে LY অ্যাডজেক্টিভ ফর্ম যখন করা হচ্ছে আর কি, তখন কিন্তু এই ইটা থাকবে না। হ্যাঁ, তারপরে কি আছে অ্যালিয়েনেট, চৌত্রিশ, এটা করে নে, ALI এটার অ্যান্সার কর, এটা ডি। ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন দেখ ভ্যাকসিন থেকে ভ্যাকসিনেশন, তো ভ্যাকসিনের যেমন ওখানে ডবল সি থাকে, এখানে ডবল সি কিন্তু হবে না। হ্যাঁ, ভ্যাকসিন, হ্যাঁ তো ওইটা হবে না, এখানে সিঙ্গেল, অ্যান্সার সি, VACILATION, এখানে সিঙ্গেল সি হবে, ভ্যাকসিনের ক্ষেত্রে ডাবল সি,
এইটার ক্ষেত্রে হবে একটা সি। 34D দিল্লি, 34D দিল্লি। আমি পাঠিয়ে দেবো অ্যান্সারটা, যদি কোনোটা ছুটে যায় আমি ক্লাস শেষের পর দেখ তোদেরকে মেসেজ করে দিয়েছি আমি গ্রুপে যে রিজনিং আর ইংলিশে আচ্ছা একই থাকে তাহলে তাই করা। ও হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ওকে। এটার হচ্ছে এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি। তারপরে বলছে দেখ 36 থেকে 40, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম ফ্রেজ। অর্থাৎ ইডিয়াম ফ্রেজ দেওয়া আছে যেটা সঠিক মানে হবে চারটার মধ্যে সঠিক বিকল্প, সেইটাকে বের করতে হবে। তো 36 নম্বর বলছে এটা কি, যে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে মাই ফাদার, আমার বাবা, অলওয়েজ মেনটেন্ড দ্যাট হিজ ট্রানজাকশানস কনস্টিটিউটেড অ্যান ওপেন বুক। অর্থাৎ বিজনেসম্যান হিসাবে আমার বাবা আমার ব্যবসার সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন আর কি, সেখানে কোনো রকম জালিয়াতি নেই, দুগ্গিবাজি নেই, দু নম্বরই কিছু নেই। অর্থাৎ আয়নার মতো হিসাব নিকাশ একদম পরিষ্কার আছে। হ্যাঁ, তার মানে কি অ্যান্সার হচ্ছে দেখ ডি, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিং। অর্থাৎ সোজাসুজি আছে এবং সততা আছে। হ্যাঁ, অর্থাৎ কোনো লুকোচুরি ব্যাপার নেই যে এই খাতা আর একটা খাতা, দুটো তিনটে আমি খাতা রেখেছি, দুটো তিনটে রিসিপ্ট বই রেখেছি, দু তিনটা অ্যাকাউন্ট রেখেছি, সেগুলো কিন্তু নেই। একটাই খাতা, যা আসছে পরিষ্কারভাবে এখানে লেখা আছে। অর্থাৎ যে কোনো সময় যে কেউ যদি আসে ওই একটাই খাতা, সেখানে দেখেই বুঝে যাবে না এক্সট্রা কিছু করা আছে না কিছু কম করা আছে, যা আছে। অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট। তাহলে অ্যান্সার হচ্ছে ডি দিল্লি। সাঁইত্রিশ বলছে দ্য প্রজেক্ট অ্যাডভান্সড বাই লিপস অ্যান্ড বাউন্স। দেখ এখানে লিপস অ্যান্ড বাউন্স, এটা 37 নাম্বার, এটা 36, ও এটা তো 35 গেল, 37 নাম্বার। লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে দ্রুত গতিতে, দ্রুত, লিপস অ্যান্ড বাউন্স, বাই লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ দ্রুত গতিতে, র্যাপিডলি। এখানে দেখ বানানটা, র্যাপিডলি বানানটা একটু কারেক্ট করেলে, আর ই হবে না, এ হবে। র্যাপিডলি স্পেলিংটা একটু কারেকশন করে নে। হ্যাঁ, আর ই আছে ওটা আর এ হবে। 38 বলছে সি ইজ টু ফন্ড অফ হার ওন ভয়েস। বলছে সি ইজ টু ফন্ড অফ হার ওন ভয়েস। সে তার নিজের কথাবার্তা বক্তব্য সম্বন্ধে খুব গর্বিত। অর্থাৎ সে যা বলে আর কি, সে ভাবে যে সে যেটা বলছে সেটাই ঠিক এবং বাকিগুলো, অর্থাৎ সে নিজেই বক বক করতে থাকে আর কি। হ্যাঁ, যে সে যা আসে নিজে যা বুঝে সেটা এসে বক 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 করতে থাকে আর কি। হ্যাঁ, তাহলে যারা বক 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 করে তাদেরকে কি বলে? টকেটিভ। টক মানে কথা বলা, টকেটিভ মানে যারা বাচাল, বেশি কথা বলে, তাহলে ভেরি টকেটিভ। তাহলে অ্যান্সার হবে আমার ভেরি টকেটিভ, ভেরি টকেটিভ, TALK, ভেরি টকেটিভ। 39 নম্বর বলছে ইন্ডিয়ান পুলিশ ইজ অন দ্য হোল। বলছে সব কিছু মিলিয়ে ভারতের পুলিশ যেটা আছে
হাই হ্যান্ডেড ইন ডিলিং উইথ সিটিজেন, অর্থাৎ নাগরিকদের সঙ্গে হাই হ্যান্ডেডভাবে সে বিহেভিয়ার করে আর কি। হ্যাঁ, অর্থাৎ একটু কড়াভাবে, রূঢ়ভাবে, মানে মানবিকতা থাকে না, কম থাকে মানবিকতা আর কি। হ্যাঁ, অমানবিকভাবে তাদের সঙ্গে ব্যবহার করে আর কি ভারতের পুলিশ। তাহলে এখানে কি হবে? কাইন্ড মানে দয়া হচ্ছে না, নিষ্ঠুরতা থাকছে। তাহলে ওভার বিয়ারিং, অর্থাৎ যতটুকু সহ্য করতে পারে আর কি তার চেয়েও বেশি, অর্থাৎ অসহ্য হয় নাগরিকদের। তার নাগরিকদের সঙ্গে এমনভাবে তারা ব্যবহার করে আর কি যেটা নাগরিকদের সেটা সহ্য সীমার বাইরে চলে যায় আর কি। অর্থাৎ ওভার বিয়ারিং। কাইন্ড হবে না। প্রম্পট মানে তাড়াতাড়ি কাজকর্ম করে ধরে সেটাও নয় আর কি। অ্যাডেপ্ট মানে দক্ষ সেটাকে বলা যাবে না। তাহলে ওভার বলছে যে ওভার বিয়ারিং অর্থাৎ নিষ্ঠুরতার সঙ্গে নির্দয়ের মতো ব্যবহার করে। 40 নম্বর, আই টেক এক্সেপশন টু ইয়োর স্টেটমেন্ট দ্যাট আই এম ব্যাড টেম্পার্ড। কেউ বলছে যে আই টেক এক্সেপশন টু ইয়োর স্টেটমেন্ট, অর্থাৎ কারো বক্তব্য, কেউ বলছে তার বক্তব্যটাকে বলছে যে তুমি বলছো আমি ব্যাড টেম্পার্ড, না আমি মোটেও নয়, আমি তোমার কথার প্রতিবাদ করছি। আই অবজেক্ট ইউর অনার, যেমন বলে না আই অবজেক্ট ইউর অনার। আপনার এই বক্তব্যের আমি বিরোধিতা করছি, আই অবজেক্ট ইউর অনার। আমি এই বক্তব্যের বিরোধিতা করতে, আই অবজেক্ট ইউর অনার। তাহলে যেটা হবে এক্সেপশন টু, সেই জায়গাতে হবে আমার অবজেক্ট টু। আই অবজেক্ট ইউর স্টেটমেন্ট। তাহলে টেক এক্সেপশন টু এর জায়গাতে, অর্থাৎ আমার টেক এক্সেপশন টু, টেক এক্সেপশন টু এই জায়গাতে আমি অবজেক্ট করব। এইটা বসাবো। এটার বদলে আমি এইটা বসাবো। ঠিক আছে? হ্যাঁ, আমি একমত নই আর কি। হ্যাঁ, আমি একমত নই, তার মানে কেউ একটা কোনো কিছু বললো আর কি, বক্তব্য নিজের প্লেস করলো আর কি, সাধারণভাবে ওটা বক্তব্য বললো যে দেখেন আপনি এটা বলছেন কিন্তু আপনার বক্তব্যের সঙ্গে আমি এখানে অনড়। এখানে কিন্তু আর্গুমেন্ট চলছে। যখন আর্গুমেন্ট চলবে তখন তার কি হচ্ছে যে বিরোধিতা করছে, যাই অবজেক্ট। আর যখন কেউ নিজস্ব মত প্রকাশ করছে, এখানে বিরোধিতা হচ্ছে না, একে অপরের এগেনস্টে কোনো তর্কাতর্কি চলছে না আর কি। হ্যাঁ, তো দুইজন যদি কোনো মিটিংয়ে যদি বসে, একজন একটা বক্তব্য রাখলো আর কি, তাহলে না আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত, তাহলে আই ডু নট এগ্রি উইথ ইউ বা উইথ ইউর স্টেটমেন্ট, সেক্ষেত্রে হবে ডু নট এগ্রি। এবার 41 থেকে 45 বলছে অপোজিট ওয়ার্ড। ফোরটি 41 to 45 হচ্ছে অপোজিট। কোয়াইট মানে কি? শান্ত। মানে শান্ত স্বভাবের। তাহলে এর অপোজিট হবে নয়জি। বিয়াল্লিশ নাম্বার কি বলছে? ভেগ। ভেগ মানে অস্পষ্ট। হ্যাঁ, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে অস্পষ্টর অপোজিট কি হবে? স্পষ্ট মানে ক্লিয়ার। এখানে কি দিয়েছে? ক্লিয়ার। ক্লিয়ার। তারপরেটা বলছে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ইনক্রেডিবল
অবিশ্বাস্য, ও মাই গড, ইনক্রেডিবল, হাউ ইউ ডিড ইট, হ্যাঁ, অবিশ্বাস্য। দেখ অবিশ্বাস্য বানান কী রে, এটা ঠিক করে নিস, হ্যাঁ, বিশ্বাস্য, অবিশ্বাস্য। তাহলে অবিশ্বাস্য, তাহলে বলবো যে বিশ্বাস্য, ক্রেডিবল। দেখ ক্রেডিবল আছে, বিলিভেবল, বিলিভেবল, BELIEVABLE, বিলিভেবল অর্থাৎ বিশ্বাসযোগ্য। অবিশ্বাস্য মানে বিশ্বাস করা যায় না, তার মানে বিশ্বাসযোগ্য, যেটা বিশ্বাস করা যায়। তারপরে বলছে 44 নাম্বার, ইনভাইটেবল। ইনভাইট মানে নেমন্তন্ন করা, কিন্তু ইনভাইটেবল মানে অপরিহার্য, যেটা করতেই হবে। ইনভাইটেবল করতেই হবে, যা করতেই হবে, তার মানে এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, এটা করতেই হবে, তাই তো? তাহলে এটা না করলেও চলবে, তার মানে কি হবে? আনঅ্যাভয়েডেবল মানে অ্যাভয়েডেবল। এটা সিনোনিম হলে কি হতো? আনঅ্যাভয়েডেবল। আর অপোজিট ওয়ার্ড বলেছে, তাহলে হচ্ছে অ্যাভয়েডেবল। অর্থাৎ অ্যাভয়েড করা যাবে, অ্যাভয়েডেবল। না একই, ইনবিলিভেবল আর বিলিভেবল আর কি, হ্যাঁ। ইনবিলিভেবল এর অপোজিট, বিলিভেবল যেটা বিশ্বাস করা যায়, আনবিলিভেবল যেটা বিশ্বাস করা যায় না। ইন তো হয় না, আনবিলিভেবল, হ্যাঁ। তো আনবিলিভেবল আর ইনক্রেডিবল দুটো একই, হ্যাঁ। তো এটা ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, এমন কিছু করলো যেটা ঠিক করেছে কিন্তু সহজে কেউ করতে পারে না, হ্যাঁ। যে কেউ দেখা গেল যে WP পরীক্ষায় 100-র মধ্যে 99 পেল আর কি। তার মানে কি, খুব কম ব্যক্তি আছে যারা এটা করতে পারে আর কি, যে সাধারণত সহজে করা যায় না, কিন্তু এটা যদি করে দেয় তাহলে সহজে এটা বিশ্বাস করা যায় না। তার মানে সত্যি জিনিস কিন্তু মানে রেয়ারলি হয়, যেন মনে হচ্ছে যে বিশ্বাস করতে পারছি না, তাই নাকি? ইনক্রেডিবল অবিশ্বাস্য, এমন কাজ করেছে, হ্যাঁ, মানে সহজে বিশ্বাস করতে পারছি না, মানতে পারছি না, কিন্তু ব্যাপারটা ঠিক। আর বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, আর আনবিলিভেবল মানে হচ্ছে যেটা বিশ্বাস করা যায় না আর কি, হ্যাঁ, যেটা বিশ্বাসের যোগ্য নয়। পঁয়তাল্লিশ নম্বর বলছে হিউমিলিটি, হিউমিলিয়েট থেকে হিউমিলিটি। আচ্ছা বল, হিউমিলিয়েট, কেউ কাউকে হিউমিলিয়েট করছে, কাউকে হিউমিলিয়েট করছে আর কি, হ্যাঁ। তার মানে কি, অন্যজনকে গুরুত্ব দিচ্ছে না, তাকে অবহেলা করছে আর কি, হ্যাঁ। অর্থাৎ অবহেলিত, হিউমিলিটি, হিউমিলিয়েট। তো যার কোনো গুরুত্ব নেই সেটা নিয়ে মানুষ কি হচ্ছে, যে তাকে অবহেলা করে আর কি। হ্যাঁ, হিউমিলিটি আছে, হ্যাঁ, হিউমিলিটি মানে মানবিকতা, আবার অবহেলিতা, তো এটার ইয়ে হবে প্রাইড, গর্ব। ছিচল্লিশ থেকে 50 দেখ। ছিচল্লিশ থেকে 50 বলেছে, এ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ বোল্ড বিলো আর গিভেন, অর্থাৎ এটা দেওয়া আছে হুইচ মে ইমপ্রুভ দ্য সেন্টেন্স টু দ্য। বলছে
একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, হ্যাঁ, তার বিকল্প হিসাবে নিচে চারটা দেওয়া আছে। চারটার মধ্যে কোনটা বসালে সেন্টেন্সের মানেটা সঠিক হবে বা আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে চারটার মধ্যে যেমন 46 নম্বর বলছে মাই ফুড ইজ পেইনিং, মাই ফুড ইজ পেইনিং। এই পেইনিংয়ের নিচে দিয়েছে, মানে আমার পা ব্যথা করছে, মোট কথা আর কি। হ্যাঁ, পেইনিং, আমার পা ব্যথা করছে, কিন্তু পেইনিং না দিয়ে আরও অ্যাপ্রোপ্রিয়েট কী দেওয়া যায়। তো এখানে দেখ এইচিং আছে, এইলিং আছে, হাস্টিং আছে, নো ইমপ্রুভমেন্ট। এইচিং আছে, তারপর হচ্ছে এইলিং আছে, তারপর হচ্ছে হাস্টিং আছে, আর ডি বলছে নো ইমপ্রুভমেন্ট। তাহলে দেখ এচিং সাধারণত যদি আমার চুলকায় তখন আমরা এচিং করি আর কি, যে এই জায়গায় খুব চুলকাচ্ছে আমার, কিন্তু এখানে পেইনিং ব্যথা রিলেটেড বলেছে। এইলিং মানে হচ্ছে যে যদি কোনো অসুবিধা হয় তাহলে তার চিকিৎসা বা ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে এইলিং, তার মানে এটাও হচ্ছে না। হাস্টিং মানে ওই জায়গায় আমি খুব অস্বস্তি ফিলিং করছি আর কি, আনইজি ফিলিং করছি আর কি, হ্যাঁ, তার মানে আমার হচ্ছে হাস্টিং। সাতচল্লিশ নাম্বার বলছে দ্য লাইট ওয়েন্ট আউট while I read। তাহলে দেখ এটা লাইট ওয়েন্ট আউট, ওয়েন্ট, হ্যাঁ, গো ওয়েন্ট ওয়া, হ্যাঁ, গো ওয়েন্ট গন, তো এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছে। তো এখানে বলেছে হোয়াইল আই রিড, এর পরিবর্তে কি বসবে? অপশান দিচ্ছে ওয়াজ রিডিং, হোয়াইলটা হবে না, হ্যাঁ, এইখানে শুধু রাখ। ওয়াজ রিডিং, বি এম রিডিং, সি বলছে হ্যাড রেড, ডি বলছে নো ইমপ্রুভমেন্ট। তো বলছে লাইট চলে গেল যখন আমি পড়ছিলাম, যখন আমি পড়ছিলাম, তার মানে কি যখন আমি পড়ছিলাম মানে পাস্ট, অতীতকালে কন্টিনিউয়াস ছিল, তাহলে হোয়াইল আই ওয়াজ রিডিং, হোয়াইল আই ওয়াজ, দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং, ঠিক আছে। অর্থাৎ আমি যখন পড়ছিলাম ঠিক তখনই লাইট চলে গেছিলো, অর্থাৎ আমার পড়ার সময় লাইট চলে গিয়েছিল। হ্যাঁ, শুধু রেডের উপরে হবে, হ্যাঁ, আই তো থাকছে, শুধু রেডের উপরে দাগ থাকবে, হ্যাঁ, শুধু রেডের উপরে এটা থাকবে, অর্থাৎ রেডের জায়গায় ওয়াজ রিডিং হবে। এবারে দেখ 48 নাম্বার, বলছে সি সেড মি
অ্যাবাউট হার হলিডে। আচ্ছা, লেখাটা কি তোরা বুঝতে পারছিস? আচ্ছা, she said me about her holiday, about her holiday in Kerala. আচ্ছা, এবার দেখ অপশান কি কি দিয়েছে। অপশান হচ্ছে টোল্ড অ্যাবাউট, আসলে তোদের দেখ দুটো স্ক্রিন করছিস তো, তাহলে স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। স্ক্রিন যত ছোট হবে লেখাটা তত অস্পষ্ট হবে। সেড অ্যাবাউট, সি হচ্ছে টোল্ড মি অ্যাবাউট, তারপর ডি নো ইমপ্রুভমেন্ট। আমার আন্ডারলাইনটা থাকবে এই জায়গাতে, হ্যাঁ, অর্থাৎ সি সেড মি। তাহলে দেখ এটা তো ইনডাইরেক্ট ফর্মে করা আছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ফর্মে হতে। ইনডাইরেক্ট ফর্মে যখন করা থাকে তখন সাধারণত কী হয়, পাস্ট ফর্মে যখন থাকে তাহলে সে এর জায়গাতে আমরা কী হচ্ছে যে টোল্ড ব্যবহার করি। তাহলে সি সেড মি, সি টোল্ড মি অ্যাবাউট হার হলিডে। তাহলে এই সেডের এই জায়গাতে হবে টোল্ড মি, অ্যাবাউট তো থাকছে। তাহলে সি টোল্ড মি অ্যাবাউট হার হলিডে ইন কেরালা, অর্থাৎ কেরালায় তার যে ছুটি যেটা কাটিয়ে এসে সেই সম্বন্ধে সে আমাকে বলল। সে আমাকে বলল কেরালায় সে কীভাবে ছুটি কাটিয়েছিল। এবার হচ্ছে 49। আচ্ছা 49 দেখ কি বলেছে। বলছে হোয়াই ডু ইউ প্রেফার, এটা প্রিটার আছে, প্রেফার হবে, হ্যাঁ। হোয়াই ডু ইউ প্রেফার দ্য থিয়েটার দেন দ্য সিনেমা। এই দেনের জায়গায় আছে। একটু মানেটা দেখ। তাই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, হ্যাঁ। বলছে হোয়াই ডু ইউ প্রেফার, কেন তুমি পছন্দ করো থিয়েটার দেখার চাইতে সিনেমা দেখা, অর্থাৎ থিয়েটারের তুলনায় সিনেমা দেখাটা তুমি কেন পছন্দ করো আর কি। তো দেখ এখানে প্রেফার আছে, প্রেফার, রেফার, জুনিয়র, সিনিয়র। আমি বলেছি যদি প্রেফার থাকে, হ্যাঁ প্রেফার থাকে, রেফার, জুনিয়র, সিনিয়র, সুপারিয়র ইত্যাদি যদি থাকে তাহলে এগুলো অলওয়েজ এরপরে টু প্রিপোজিশন বসবে, অর্থাৎ প্রেফারের পর এটা টু বসবে। চোখ বন্ধ করে এটা যেমনই শুনতে, প্রেফারের পর অলওয়েজ টু বসবে আর কি, হ্যাঁ প্রেফারের পর অলওয়েজ টু বসবে, এগুলোর পর অলওয়েজ টু বসবে। 50 নম্বর।
50 বলছে হি ইজ দ্য অনলি ম্যান, হি ইজ দ্য অনলি ম্যান I know who can laugh at himself. অপশন হচ্ছে দেখ, whose আচ্ছা এইটা আমি কি করব বল, কেউ পাচ্ছে আবার কেউ দেখতে পাচ্ছে না আর কি। হ্যাঁ, প্রথমে তো দেখ ফুল স্ক্রিন যদি থাকে তাহলে আমার মনে হয় কারোই দেখতে অসুবিধা হবে না। ফুল স্ক্রিন যদি করিস তা এগুলো লিখে দিয়েছি, ফুল স্ক্রিন করে নে। আর যেখানে হ্যাঁ, তো কোথাও কোথাও নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, নেটওয়ার্ক তো সব জায়গায় একই রকম নাই। আচ্ছা দেখ, প্রথমে শব্দটা বলছে যে হি ইজ দ্য অনলি ম্যান, সেই হচ্ছে একমাত্র ব্যক্তি। আই নো, যাকে আমি জানি। হু ক্যান লাফ অ্যাট হিমসেলফ, হ্যাঁ, হু ক্যান লাফ অ্যাট হিমসেলফ, যে সে তার যা লাইন চলে গেল। আচ্ছা তোরা শুনতে পাচ্ছিস? লাইনটা আসুক। সেটা তো গ্রুপে বলা হবে, গ্রুপে বলা হবে। কারেন্ট চলে গেছিলো, এই মুহূর্তে কারেন্ট আসলো। কোশ্চেন নাম্বার 50। হ্যাঁ হচ্ছে, আজকেরটাই রেকর্ডিং হচ্ছে, এর পর দিন থেকে রেকর্ডিং হবে না। হ্যাঁ বল, কে রাহুল বলছিস? হ্যাঁ বল। হুম 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 শুন, হ্যাঁ হুম শুন 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 শুন, যখন ইউটিউবে যখন দিব তখন তো আমি সবার জন্যই, সেটা তো ওপেন থাকবে সবার জন্যই আর কি। হ্যাঁ, ইউটিউবে যখন দিব তখন তো সেটা ওপেন থাকছে সবার জন্যই আর কি। আমি রেকর্ডিং করে যেটা করছি সেটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, যাতে তোরা যতবার খুশি সেটা দেখতে পারিস। এবার কথা হচ্ছে যে রেকর্ডিং দেওয়ার জন্য অনেকে অনলাইন ক্লাস করছে না, এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে জানুয়ারি থেকে অনেকের এপ্রিল পর্যন্ত অনেকের পেমেন্ট বাকি আছে, কয়েকজনের জানুয়ারি থেকে এপ্রিল, আর মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটাও অনেকের বাকি আছে, সেটা তো অনেকে দেয়নি আর কি। হ্যাঁ, তারপরেও কী হচ্ছে যে মে মাসেরও বেতন অনেকে দেয়নি আর কি। তা আমি পোস্ট করেছি আর কি যে যা হোক, যাদের যাদের ডিউ আছে সেটা পেমেন্ট করে দিতে, আর মে মাস থেকে যারা আছে যে কজনই পেমেন্ট করবে আর কি তাদেরকে নিয়ে আমি ক্লাসটা করাবো। এখন যতটা সম্ভব, সে 5 জন হলে 5 জনকে নিয়েই করাবো। আচ্ছা যাকে সেটা দেখ। আচ্ছা বলছে হি ইজ দ্য অনলি ম্যান, এখানে আমাকে বলেছে যে হু এর পরিবর্তে কি হবে আর কি। তাহলে দেখ, হু এর পরিবর্তে যদি আমি বসাই যে হি ইজ দ্য অনলি ম্যান, এটা সেন্টেন্সটাকে যদি আমি কারেকশন করি তাহলে এই জায়গাতে আমার বসতে হবে হি ইজ দ্য অনলি ম্যান, সেই হচ্ছে একমাত্র মানুষ। হুম আই নো, যাকে আমি জানি। হুম এখানে বসার কথা, এখানে হুম বসার কথা। হুম এখানে বসার কথা, কিন্তু এখানে আমাকে আর কিছু দেয়নি। হুম এখানে বসালে এই সেন্টেন্সটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু আমাকে বলেছে যে হু এর বদলে কি হবে। হুম এখানে দিব, হু যেখানে আছে সেখানে ঠিক আছে। বলছে হি ইজ দ্য অনলি ম্যান, সে হচ্ছে একমাত্র মানুষ। হুম আই নো, যাকে আমি জানি। হু ক্যান লাফ অ্যাট হিমসেলফ, যে সে নিজের প্রতি সে হাসতে পারে। তা এইখানে হু ঠিক আছে, তাহলে এখানে আমার নো ইমপ্রুভমেন্ট আসবে, যদিও সেন্টেন্স কিন্তু
কারেক্ট নেই। সেন্টেন্স তখনই কারেক্ট হবে যখন এখানে হুম দেওয়া হবে। হুম দিলে তবে সেন্টেন্সটা এটা কারেক্ট হবে। দেখ, হুমের জায়গা, হুম তো শব্দের সেন্টেন্সের মধ্যেই নেই, এক। এবার আন্ডারলাইন করা আছে হু, হু যেখানে আছে সেখানে হুই থাকবে। এখানে অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, নো ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, এইটার আমি অ্যান্সারটা ক্লাসের শেষে আমি পাঠিয়ে দেবো। এইবার দেখ, আমি রিজনিং পাঠিয়েছি, এবার রিজনিংগুলো দেখে নে, দেখে এখানে রিজনিংয়ে কয়েকটা যেটা পারিসনি সেটা আমি করাচ্ছি। আচ্ছা, 81 নাম্বার সবার হয়ে গেছে। রিজনিং শুনতে পাচ্ছিস? বলছে এই চারটা শব্দের মধ্যে, চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা অড আছে, অর্থাৎ বেমানান আছে? কি হবে? দেখ, 99 3 দিয়ে ভাগ যায়, 153 3 দিয়ে ভাগ যায়, 117 এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায় না। 74 হচ্ছে আমার অ্যান্সার। বিরাশি বলছে প্লাস মানে যদি গুণ হয়, বিয়োগ মানে যদি ভাগ, বিয়োগের মানে যদি ভাগ হয়, গুণ মানে যদি বিয়োগ হয়, আর ভাগ মানে যদি প্লাস হয়, তাহলে 10 ভাগ 40 বিয়োগ 4 গুণিত 5 প্লাস 2 সমান কত? তাহলে দেখ, ভাগের জায়গায় কি আছে? প্লাস, তাহলে এখানে বসাবো প্লাস। বিয়োগ, বিয়োগ মানে কি আছে? ভাগ, তাহলে এখানে বসাবো ভাগ। গুণিত, গুণের জায়গায় কি আছে? মাইনাস, এখানে মাইনাস বসাবো। প্লাস, প্লাসের জায়গায় কি আছে? গুণ, এখানে গুণ বসাবো। তাহলে হচ্ছে 10 ভাগ সরি এটা যোগ, 10 প্লাস 40 ভাগ 4 বিয়োগ 5 গুণিত 2। তাহলে হবে 4 দিয়ে এটা ভাগ করলে 10, 10 প্লাস হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 10, তাহলে 10 10 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 10। তিরাশি নাম্বার বলছে একটি ক্লাসে সুচিতা উপরের দিক থেকে 5 নম্বরে, নিচের দিক থেকে 26 নম্বরে রয়েছে। এদিক থেকে এটা র্যাঙ্ক হচ্ছে 5,
উপর থেকে 5 আর নিচে থেকে হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 30 আর এইটুকু হচ্ছে 5। তাহলে দেখ এই জায়গাটা যেটা আছে উপর থেকে একবার, উপর থেকে 5 আর নিচে থেকে 26, তার মানে এই জায়গাটা একবার উপর থেকে কাউন্ট হচ্ছে, একবার নিচে থেকে কাউন্ট হচ্ছে, দুবার কাউন্ট হচ্ছে। সুতরাং কী হচ্ছে যে 26, 5, 31 দুবার কাউন্ট হচ্ছে, একবার বাদ দিয়ে দিব, অর্থাৎ টোটাল হবে 26 + 5 - 1 সমান 31 বিয়োগ 1 সমান 30। তাহলে 30 হবে অ্যান্সার। তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্রী আছে? 30 জন। বলছে একটি ছবিতে থাকা একটি বালককে দেখিয়ে রজত বলল, এটা হচ্ছে বালক, বলছে কে? রজত। রজত বলছে মানে আমি, যে আমার মা তার ঠাকুরদার এর একমাত্র পুত্রের একমাত্র সন্তান। তাহলে আমার মা হচ্ছে এর ঠাকুরদার একমাত্র পুত্র মানে এ, তার একমাত্র সন্তান মানে এ। ছবিতে থাকা, আচ্ছা, একটি ছবিতে থাকা একটি বালককে দেখিয়ে, দেখ এটা বালক টালক কিচ্ছু হবে না, এইটা বালক যদি হয় তাহলে অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। এটা একটা ছবি আছে, একটা ছবি দেখিয়ে রজত বলছে, এই একটা ছবি দেখিয়ে কে বলছে? রজত বলছে যে এর ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র সন্তান, সেটাকে রজতের মা। রজত বলছে যে রজতের মা হলো এর ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র সন্তান, সেটাকে এই মা। তার মানে এর মা যেটা হচ্ছে সেটা ওই ঠাকুরদার, এটা হচ্ছে বলছে একটি ছবিতে থাকা একটি বালককে দেখি রজত বলল যে আমার মা তার ঠাকুরদার একমাত্র পুত্র একমাত্র সন্তান। ছবির ওই ছেলেটির মা রজতের বাবার সঙ্গে কেমনভাবে, ছেলেটির মা রজতের বাবার সঙ্গে। আচ্ছা, এইখানের এটা থাকছে একমাত্র সন্তান মানে সেটা হচ্ছে রজত, এটা হয়ে যাবে রজত, এটা হয়ে যাবে তার মা হয়ে যাবে। ওই ছেলেটির মা রজতের বাবার সঙ্গে কেমনভাবে সম্বন্ধিত? রজতের বাবার সঙ্গে, রজতের এটা মা যখন হচ্ছে তখন এরা হয়ে গেল স্বামী স্ত্রী। এটা হচ্ছে কন্যা। তাহলে বলছে ছবির ওই ছেলেটির মা রজতের বাবার সঙ্গে কেমনভাবে সম্বন্ধিত। এ তো একমাত্র কন্যা, কারণ এর হচ্ছে একমাত্র সন্তান মানে একমাত্র হচ্ছে কন্যা আর কি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? কন্যা। তারপরে কোশ্চেন নাম্বার 85।
বলছে ডিভাইডার্স, ডিভাইডার্স লেখা হয়েছে কত, 4 9 22, 4 9 22, 9 4 5 1, 9 4 5 1, 8 1 9 যদি হয় তাহলে শ্রীবি ডিবিডি SREDIVID সমান কী হবে? দেখ বলেছে যে এর কোড যদি এটা হয় তাহলে এটার কোড কি হবে। তাহলে দেখ ডি হচ্ছে 4 নাম্বার, আই হচ্ছে 9, ভি হচ্ছে 22, আই হচ্ছে 9, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, আর এস হচ্ছে 19। তাহলে এস কি হবে? এস হবে 19, আর হবে 18, ই হবে 5, ডি হবে 4, আই হবে 9, ভি হবে 22, আই হবে 9, ডি হবে 4। অর্থাৎ 19 18 5 4 9 22 9 4 এটা হবে অ্যান্সার। কোনটাতে আছে? 19 18 5 4 এক নম্বরে আছে। তাহলে দেখ প্রথমটা, অর্থাৎ 1 নম্বর হচ্ছে অ্যান্সার, 1 নম্বর হচ্ছে অ্যান্সার। তারপরে কি আছে? সংখ্যার সাথে ভুলটি চিহ্নিত করো। বলছে ভুল, নির্ণয় করো। কত? 87 থেকে 89। 87 কি আছে? 5 9 18 33, 5 9 18 33 65। তাহলে বলছি এর মধ্যে ভুল কি আছে? এর মধ্যে ভুল কি আছে? এটার ডিফারেন্স কত? 4, এটার ডিফারেন্স কত? 9, এটার ডিফারেন্স কত? 15, এটার ডিফারেন্স কত আছে? 33, তার মানে 27 আর 5 32, তাই তো? তাহলে ডিফারেন্স কত হয়েছে? 4। হ্যাঁ, হ্যাঁ, তার মানে দেখ এটা হওয়ার কথা আছে যে 5 থেকে 9 যাচ্ছি, তার মানে 5 গুণিত 2 বিয়োগ 1 সমান 9। তাহলে 9 গুণিত 2 বিয়োগ 1 হলে এটা 17 হওয়ার কথা। আর যদি 17 যদি হয় তাহলে 17 গুণিত 2 বিয়োগ 1 হলে কত? 33 হওয়ার কথা। আর 33 যদি ঠিক হয় তাহলে 33 গুণিত 2 বিয়োগ 1 সেটা 65 হওয়ার কথা। তার মানে এটা যদি ঠিক হবে যদি এই 18-র জায়গায় যদি আমার 17 বসে, তাহলে এখানে এর জায়গায় আমাকে 17 যদি বসে তাহলে অ্যান্সার হচ্ছে আমার 18। অ্যান্সার হচ্ছে 18। ভেরি গুড। 88 দেখ,
88। 8 15 41, 8 15 41 165, তারপর হচ্ছে 759 কি হবে বল? এটা কি হবে? এটা করতে পারিস নি? আচ্ছা দেখ, 8 গুণিত 2 বিয়োগ 1 সমান হচ্ছে 15। 15 গুণিত 3 বিয়োগ 4 সমান হচ্ছে 41। 41 গুণিত 4, 41 4 কত হয়? 164। তাহলে এখানে বিয়োগ আচ্ছা 759কে এটা হচ্ছে 1 2 4, আচ্ছা 2 3 4 5, 759কে 5 দিয়ে ভাগ কর। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 15 75 থাকছে 9, 5 1 5 হচ্ছে 4, এটা 4 যদি হয় তাহলে এখানে 151 হওয়ার কথা। 151 হলে তা হবে না আর কি। 5 1 5, 759 যদি ঠিক হয় তাহলে 5 15 75 হচ্ছে 9, 5 1 5, এটা হচ্ছে 4, তার মানে 759, এটা 151 প্লাস 4 মানে 157 হওয়ার কথা। এটা 155 হওয়ার কথা, তাই তো? তাহলে দেখ, এটা 41 গুণিত 4 হচ্ছে এত, বিয়োগ হবে এটা 9। 9 যদি হয় তাহলে 164 থেকে 9 বাদ দিলে হচ্ছে কত? 155। তাহলে বিয়োগ যাচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে তারপরে আমার 4 স্কোয়ার বাদ যাবে। তাহলে দেখ 165 গুণিত, এটা 165 তো হবে না, 155 হবে আর কি। হ্যাঁ 5, 155 গুণিত 5 মানে কত? 5 5 25, 5 5 25 2 27, 775। তাহলে এখানে যদি আমি 16 যদি করি তাহলে দেখ, এখান থেকে 16 যদি আমি বাদ দিই তাহলে থাকে 759, অর্থাৎ এটা হবে কত? 155 আর এটা হবে 759। তাহলে আমার 165 জায়গায় 155 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 165। দেখ, 8 গুণিত 2 বিয়োগ 1 সমান 15। 8কে ডাবল করলাম বিয়োগ 1, তারপর 15 হলো। 15কে 3 গুণ, এটা 2 গুণ করেছি, এটা 3 গুণ। 15 গুণিত 3 বিয়োগ 4 সমান আছে 41। তাহলে 41 গুণিত 4, 2 3 4 5, 41 গুণিত 4 মানে 164, সেখান থেকে 9, অর্থাৎ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার বিয়োগ যাবে। 9 বিয়োগ হলে 155 হবে, তাহলে এখানে 155 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 165। এরপর হচ্ছে 89। কত বলেছে? 288, 268, 288, 268, 227, তারপর হচ্ছে 178।
কত হবে অ্যান্সার? 227 কী করে হলো? 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে দেখ 8 8 16 2 18, 8 6 14 2 16, 8 7 15 1 16, অর্থাৎ প্রত্যেকটা জোর আছে, এইটা হচ্ছে বিজোড়, বাকি সব কটা জোর আছে, 227 হচ্ছে বিজোড়। ঠিক আছে। তারপর 90 থেকে দেখ, বলছে লজিক্যালি সাজাও। এটাতে দেখ, আচ্ছা ডিফারেন্স দেখ কত হচ্ছে, এটা 88 68, ডিফারেন্স হচ্ছে কত? 20। আচ্ছা এখানে ডিফারেন্স কত হচ্ছে? 227 যদি আমি ধরি, হ্যাঁ 41 হ্যাঁ 41 ডিফারেন্স। আচ্ছা এটাকে 40 কর আর এটাকে 60 কর দেখি, তাহলে এর সঙ্গে 60 যোগ করলে কত হয়? 8 7 6 কত? 13, 238। আচ্ছা 238 হলে এখান থেকে 40 বাদ দিলে কি 238 হয়? হয় না, তাই না? 228 হয়। তাহলে 20 30, এখান থেকে 40 50 যদি বাদ দিই, 20 30 40, 40 বাদ দিলেও তা হবে না। এটা যদি 40 বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 8 5 8 1 218। 30 বাদ দিলে সেটাও হবে না আর কি, 20 30 40। আচ্ছা সেটা তো আসছে না। দেখ আর কোনো নিয়ম তো একটাই কাটছে, এটাকে বিজোড় দেখছি, হ্যাঁ, আর অন্য কিছুতে দেখছি না। দেখিস যদি অন্য কোনো নিয়ম যদি হয়। এরপর বলছে লজিক্যাল অর্ডারে যুক্তিসঙ্গতভাবে সাজাও। সাজাও কী বলছে? 1 নম্বর বলছে উদ্ভিদ, 2 নম্বর বলছে খাদ্য, 3 নম্বর বলছে বীজ, 4 নম্বর বলছে পাতা, 5 নম্বর বলছে ফুল। তাহলে দেখ আগে বীজ লাগাবো, তারপরে গাছ বেরোবে, বীজ লাগাবো তারপরে গাছ বেরোবে, গাছ বেরোনোর পর সেটাতে কি হবে? পাতা আসবে, পাতা আসলে ফুল আসবে, তারপরে সেটা আমার খাবার তৈরি হবে। অর্থাৎ ফুল আসলে ফল হবে, ফল মানে আমার খাদ্য। তাহলে আমার হবে প্রথমে 1 নম্বরে হবে আমার 3, তারপরে 2 হচ্ছে কোনটা? 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2। এই অর্ডার দেখ যেটাতে আছে সেটা হচ্ছে 3 1 4 5 2, 3 1 4 5 2, 3 1 4 5 2, অর্থাৎ অপশান 3-এ আছে এটা। একানব্বই নাম্বার দেখ, কজন আছে? 30। হ্যাঁ হাইয়েস্ট কত ছিল? 24। বলছি 21 38 55,
21 আর 38 এটা কত হয়েছে 17 হয়েছে, 38 আর 55 কত হয়েছে 17 হয়েছে। দেখ 17 করে গ্যাপ কোনটা আছে 2 নম্বরে, 23 40 57, অর্থাৎ 2 নম্বর যেটা আছে 23 40 57, এটা হচ্ছে অ্যান্সার। 92 বলছে নিচে দেওয়া শব্দগুলি থেকে যে শব্দটি তৈরি করা যায়। অ্যান্সার 3 নিউট্রিশন, আর নাই ওটাতে। 90 বলছে নিচে দেওয়া শব্দগুলো যদি অভিধানে বর্ণমালা অনুসারে সাজানো হয় তাহলে কোন শব্দটি দ্বিতীয় স্থানে আসবে। ডিকশনারি সাজাতে জানিস তোরা নিশ্চয়ই, হ্যাঁ, অর্থাৎ সারফেস হবে অ্যান্সার। 94 থেকে হয়েছে, 94 থেকে 98। দেখ রোয়ার, সিংহের গর্জন যেটা সেটাকে বলা হয় সিংহের ডাক, সেটাকে বলা হয় রোয়ার। চিপ CHIRP, যেমন বাঁদরের যেটা আওয়াজ যেটা হয় সেটা কামড়া। তাহলে এই যে রোয়ার, চিপ আর বার্ক যেটা হচ্ছে সেটা বিভিন্ন পশুর আওয়াজকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, ক্রাই যেটা সেটা হচ্ছে আমাদের বাচ্চার কান্না, এটা কোনো পশুর আওয়াজের মধ্যে পড়ছে না, অর্থাৎ হ্যাঁ চিচির বিচির মানে বাঁদরের ডাককে আমি বলছি, বাঁদরের ডাককে আমরা চিপ বলি, ওইভাবে সিংহের গর্জনকে আমরা রোয়ার বলি। তো এই তিনটে যেটা আছে সেটা পশুর সঙ্গে রিলেটেড, এটা হচ্ছে কান্না মানে মানুষের সঙ্গে রিলেটেড, তাহলে ক্রাই হবে অ্যান্সার। 99 হয়ে গেছে, 100 নাম্বার। আচ্ছা 100 নাম্বারটা দেখ, অনেকের নাও হয়ে থাকতে পারে। 3টে ডাইস, এক 4 5, 6 4 3, 3 4 5। বলছে 3-এর উল্টো দিকে কি হবে। তো একটা 3 দিয়ে নিব আর একটা 3 ছাড়া নিব। তাহলে দেখ এই দুটোতে 3 আছে আর এটাতে 3 নেই। তা এই দুটোকে যদি আমি নিই তাহলে দেখ 4 কমন আছে, 4 কমন আছে, আর কিছু কমন আছে নেই। তাহলে 4 কমন আছে, 4 কমন আছে, 4 ফ্রন্ট পজিশনে আছে, এটাও ফ্রন্ট সেম পজিশনে আছে। তাহলে 1-এর উল্টো দিকে হবে 6, 3-এর উল্টো দিকে হবে 5, তাহলে 3-এর উল্টো দিকে হবে 5। অপশানে 5 দেয়নি, হ্যাঁ অপশানে 5 দেয়। আচ্ছা এই দুটোকে দিয়ে দেখতো, 5-এর উল্টো দিকে 5, হ্যাঁ ওইটা তো হচ্ছে তোর 1-এর উল্টো দিকে 3। আচ্ছা এই দুটোকে নিলে যদি নিই তাহলে দেখ 4 কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, 5 কমন আসছে, 5 কমন আসছে, তাহলে 1-এর উল্টো দিকে 3 আসছে। তাহলে হয় 5 অথবা 1, 5 অথবা 1, 5 তাহলে তুই দেখ, প্রথম কথা হচ্ছে যে এই ডাইস, প্রথমে আমার কথাটা শুন, এই ডাইস যেটা দেওয়া আছে সেই ডাইসটা ঠিকই নয় আর কি।
এখানে 5 আছে 3 দেখতে পাচ্ছি, মানে 5 সঙ্গে 3 দেখতে পাচ্ছি, মানে 3 হতে পারে না 1। এখানে 5 আছে, এখানে 1 দেখতে পাচ্ছি, মানে 5-এর উল্টো দিকে 1 হতে পারে না আর কি। হ্যাঁ, আর 5-এর উল্টো দিকে 3 হতে পারে না, তাহলে 3-এর উল্টো দিকে 1ই হবে। এখানে দেখ 3-এর উল্টো দিকে 5, তাহলে 3 আর 5 একসঙ্গে আছে আর কি। হ্যাঁ, তাহলে 5 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, সুতরাং 3 হবে, 5 হবে না আর কি। অ্যান্সার আমাকে 1। আচ্ছা, এমনিতেও 5 আমার অপশানের মধ্যে নেই আর কি, তাহলে 1 আমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে তোদেরকে এর আগের দিন আমি মিশ্রণের 20 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম আর লাস্টে 28 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। এবার তোরা 21 থেকে বাকি অঙ্কটা দেখ। যেটা পারছিস না আমি করে দিচ্ছি 21 থেকে। 21 থেকে করতে থাক, আমি তোদেরকে 5 থেকে 7 মিনিট টাইম দিলাম। ফ্যানটা একটু চালা, আর একটা পেজ কর। কোশ্চেন নাম্বার 21। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। দেখ, অঙ্কটাতে বলছে যে এই একটা পাত্র আছে, এটাতে দুধ আর জলের অনুপাত হচ্ছে 5:3। বলছে এখান থেকে কি পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল যদি মিশায়, তাহলে এই পাত্রে মিল্ক আর ওয়াটার 1:1 হবে। এই একটা পাত্র আছে, এতে দুধ 5 ভাগ আছে আর জল 3 ভাগ আছে। বলছে এই মিশ্রণ থেকে কিছু মিশ্রণ তুলে নিলাম, তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল এর মধ্যে দিলাম, মিশালাম, তাহলে যে মিশ্রণটা দাঁড়ালো সেটা 1:1 হবে। তাহলে বলছে যে কী পরিমাণ মিশ্রণ আমি তুলে নিলে এটা হবে। তাহলে দেখে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। প্রথম পাত্রে আছে কত 5:3, হতে হবে কত 1:1। এইবার বল, আমি যতটা মিশ্রণ তুলব ঠিক ততটাই জল আমি ঢালব। তাহলে যে পরিমাণ মিশ্রণ তুলব ঠিক সেই পরিমাণই আমি জল ঢালব। তাহলে টোটাল পরিমাণ আমার যেটা আছে, এই দুটো টোটাল পরিমাণ আমার সেম থাকবে, একই থাকবে। যে এখান থেকে যে পরিমাণ আমি মিশ্রণ তুলব ঠিক সেই পরিমাণই আমি জল ঢালব। তার মানে এই মিশ্রণ আর এই মিশ্রণের টোটাল পরিমাণ যেটা আছে সেটা সমান থাকবে। তাহলে এখানে কত আছে, 5 আর 3 8 আছে।
এখানে টোটাল হচ্ছে 8, কিন্তু এখানে টোটাল হচ্ছে কত 2। তাহলে একে 8 বানাতে গেলে একে 4 দিয়ে গুণ করব। তার মানে একে যদি এইখানে 4, এইখানে যদি 4 করে দিই, তাহলে 4 আর 4 কত 8 হয়ে গেল। তাহলে দেখ ছিল 5 হলো 4, তাহলে তুললাম কত 1। ছিল 5 হলো 4, তুলেছি কত 1 তুলেছি। কতর মধ্যে? 5-এর মধ্যে 1 তুলেছি, তবেই 4 হয়েছে, অর্থাৎ 1-এর 5 অংশ তুলতে হবে। বুঝতে পারলি? আবার রিপিট করছি অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এই একটা পাত্রে দুধ আর জলের মিশ্রণ আছে, যেখানে 5 ভাগ দুধ 3 ভাগ জল। এই মিশ্রণ থেকে কতটা মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে ঠিক সমপরিমাণ জল এর মধ্যে ঢাললে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত সমান হবে। তা আমি এখান থেকে যতটা মিশ্রণ তুলছি ঠিক ততটাই জল ঢালছি। সুতরাং এই দুটোর মিশ্রণের পরিমাণ যেটা হবে সেটা আমার সমান থাকতে হবে। তাহলে এখানে 5 আর 3 8 লিটার আছে, কিন্তু এখানে 1 আর 1 2 লিটার আছে, কিন্তু এখানে 8 লিটার হতে হবে। তাহলে এখানে দেখলাম 5 আর 3 8 আছে, আর এখানে 1 আর 1 2 ছিল। তাহলে 2কে 8 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি একে 4 আর একে 4 বানিয়ে দিলাম। তাহলে দেখ এইখানে 5 ছিল, হলো 4, তুললাম কত 1 তুললাম। কতর মধ্যে? 5-এর মধ্যে। এবার এইখানে আসতে পারে যে আমি দুধ তো তুললাম, তো আমার একটা মিশ্রণ আছে দুধ আর জলের মিশ্রণ। এখান থেকে কিছু পরিমাণ যদি আমি মিশ্রণ তুলে নিই, তাহলে যে মিশ্রণটা তুলে নিব ওটাতে শুধু দুধ বেরোবে না, অর্থাৎ যে অনুপাতে দুধ জল আছে যেটা তুলে নিব সেটাতেও একই অনুপাত থাকবে, আর যেটা পড়ে থাকবে সেটাও একই অনুপাতে থাকবে। এমন নয় যে আমি তুললাম তো শুধু দুধ চলে আসলো, সেটা কখনো হতে পারে না, বা শুধু জল চলে আসলো। তাহলে মিশ্রণ যখন আছে আমি যেটুকু তুলি না কেন, যেটা তুলবো সেটাতেও একই রেশিও থাকবে, আর যেটা পড়ে থাকবে সেটাও কিন্তু সেম রেশিওতে থাকবে। কিন্তু আমি মিশ্রণ তুলছি আর তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালছি, তার মানে আমার পরিমাণ এখানে সমান আছে। যখন জল ঢালছি তখন জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। তা আমি দেখলাম টোটাল কোয়ান্টিটি এখানে 8 আছে, এখানেও আমাকে 8 করতে হবে। তাহলে এটাকে 4 আর 4 করে দিলে এটা 8 হয়ে গেল। তাহলে ছিল 5 হলো 4, তুলেছি কত 1, কতর মধ্যে? 5-এর মধ্যে, অর্থাৎ 1-এর 5 অংশ তুলতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে যে আমি মিশ্রণ তুললাম। দেখ এখানে দেখতে পাচ্ছিস, এখানে এইটুক, আচ্ছা ধর এই একটা মিশ্রণ আছে, এটাতে মিল্ক আছে, ওয়াটার আছে। ধর 5 লিটার দুধ আছে আর 3 লিটার জল আছে। এখান থেকে মনে কর আমি x লিটার আমি তুলে নিলাম। তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা তো 5:3 অনুপাতেই থাকবে। x লিটার যেটা তুলেছি, তাহলে দুধও তুলেছি জলও তুলেছি, তাহলে যেটা পড়ে থাকলো সেটা তো আগের যে অনুপাত ছিল সেই অনুপাতই থাকবে। এবার এর মধ্যে কি হচ্ছে যে x লিটার শুধু আমি জল যোগ করছি। তাহলে দেখ জলের পরিমাণ এবার কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এই মিশ্রণ যেটা আসবে সেটাতে জলের পরিমাণ বেড়ে যাবে, এবং বেড়ে গিয়ে কী হবে? এটা 1:1 হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে, এখান থেকে এই পর্যন্ত আমি কিন্তু কোনো চেঞ্জেস করিনি, কিন্তু এইখান থেকে এইখানে চেঞ্জ হচ্ছে। এখানে কি হচ্ছে যে শুধু আমি জল ঢালছি, এখান থেকে আমি এক্স তুলে নিয়েছি, এখানে পরিমাণ কমে গেল। এরপরে কি হচ্ছে যে x লিটার শুধু জল ঢাললাম, শুধু যখন জল ঢাললাম তাহলে দুধ যা ছিল তাই থাকলো, কিন্তু জলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে জল চেঞ্জ হয়েছে, দুধ তো চেঞ্জ হয়নি। তা আমি দেখছি এখানে যে কোয়ান্টিটি হবে এখানে আর এখানে, এই দুটোর কোয়ান্টিটি আর এখানকার কোয়ান্টিটি পরিমাণটা সমান হবে আমার। তা আমি দেখছি যে প্রথমে আমার 5 লিটার দুধ ছিল আর 3 লিটার জল ছিল। ধরে নেই এখান থেকে কিছু আমি
x লিটার তুলে নিলাম, তাহলে x লিটার তুলে নেওয়ার পর আবার কী হচ্ছে যে x লিটার জল ঢেলে দিলাম, তাহলে জলের পরিমাণটা কিন্তু আমার সেক্ষেত্রে বেড়ে গেল, কিন্তু দুধ যেটা আছে দুধ তো আগে যে তুলেছি সেইটুকুটাই তুলেছি, দুধ জল একই অনুপাতে বেরিয়েছে, তা আমার টোটাল কোয়ান্টিটি এখানে যদি 8 থাকে তাহলে শেষেও কোয়ান্টিটিটা আমার সেম থাকবে 8। তো আগে দেখ দুধ ছিল 5, এখন দুধ হয়ে গেছে 4, কারণ কিছু মিশ্রণ তুলে নিয়েছি আমি, আর দুধ তো আর দেইনি, শুধু জল দিয়েছি, সুতরাং দুধ কমে গেছে, জল তো আমার বেড়ে গেছে, কারণ জল এখানে দিয়েছি শুধু। তাহলে আগে দুধ ছিল 5, এখন দুধ হলো 4, তাহলে তুললাম কত? 1 তুললাম, তাহলে যে অনুপাতে দুধ বেরিয়েছে সেই অনুপাতে জলও বেরিয়েছে আর কি। হ্যাঁ, তাহলে 5 ছিল, হয়ে গেল 4, তুললাম কত? 1। পরের অঙ্কটাও দেখ একই রকম আছে। কোশ্চেন নাম্বার 22, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4, এখানে হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার, বলছে এটা হচ্ছে 8:4, বলছে এই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তাহলে দেখ প্রথমে একটা মিশ্রণ আছে, ওটাতে 8 লিটার দুধ আছে, 4 লিটার জল আছে, এখান থেকে আমি x লিটার মিশ্রণ তুলে নিলাম, অর্থাৎ x লিটারের মধ্যে দুধও বেরোচ্ছে জলও বেরোচ্ছে। তারপরে কি হচ্ছে যে শুধু x লিটার আমি জল ঢাললাম, তাহলে তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে, শুধু জল ঢালছি সেই জন্য জলের পরিমাণটা বাড়ছে, কিন্তু কতটা জল ঢালছি বল? আচ্ছা দেখ এখানে তো আমি বলছি যে প্রথমে যতটা ছিল জল তো ততটাই ঢেলেছি যতটা তুলেছি, তাহলে পরিমাণ আমার সেম হবে। তো এখানে 8 আর 4 কত আছে? 12 আছে, তাহলে এটাকেও আমাকে 12 হতে হবে। তাহলে 12 যদি বানাতে হয় তাহলে 1 আর 1কে কত? 6 করতে হবে, এটা 6 আর এটা 6 হলে, তাহলে এটাকে 6 করে দিলাম, এটাকেও 6 করে দিলাম। তাহলে দেখ ছিল কত? 8, হয়ে গেল 6, তুললাম কত? 2 তুললাম, কতর মধ্যে? 8-এর মধ্যে, তাহলে 2 তুললাম 8-এর মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, অর্থাৎ 1-এর 4 অংশ তুলতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? এই দুটোই কিন্তু 21-22 দুটো ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা দেখ এখানে দেখ 8 লিটার দুধ আছে আর 4 লিটার জল আছে, ধরে নে এখানে মিল্ক আছে আর এখানে ওয়াটার আছে, 8 লিটার দুধ আছে আর 4 লিটার আছে, তা 8 আর 4 কত? 12 লিটার আছে, মোট 12 লিটার আছে। তাহলে 12 লিটার মধ্যে দেখ আমাকে তুলতে হচ্ছে কত? 1-এর 4 অংশ, মানে 25%। তাহলে 25% যদি তুলি তাহলে এটা বেরোবে কত? 2, আর এটা বেরোবে কত? 1, এটা বেরিয়ে যাবে 2 আর এটা বেরিয়ে যাবে কত? 1 বেরোবে। তো এটাও 25% বেরোবে, এটাও 25% বেরোবে, 3 লিটার বেরিয়ে যাবে, থাকবে কত? 9 লিটার। তার মানে এটা থাকবে 6 আর এটা থাকবে কত? 3। এরপর কি হচ্ছে? আমি বের করেছি কত? 2 আর 1 3 লিটার বের করেছি, তাহলে আমি বের করছি। এবারে কি হচ্ছে যে 3 লিটার বের করেছি, এবার 3 লিটার জল ঢালবো, এবার শুধু জল ঢালবো 3 লিটার, তাহলে কত হলো? দুধ 6 হলো আর মিল্ক জল 3 3 6 হলো, তাহলে 6:6 মানে 1:1 হলো, সমান পরিমাণ হয়ে গেল। হলো? তা আমাকে একটা জিনিস রাখতে হবে যে দেখ 3 তুলেছিলাম, এখানে 3 যোগ করে দিলাম, তাহলে যতটা তুলেছিলাম ততটাই জল ঢেলে দিলাম, তাহলে পরিমাণ তো এখানেও 12 হয়ে গেল, আগেও 12 ছিল, অর্থাৎ আমার পরিমাণ দুটো, এর কোয়ান্টিটি আর এটার কোয়ান্টিটি দুটো সেম হবে আমার, প্রথমটা এবং লাস্টেরটা। দেখ এরপরের আর একটা অঙ্ক আছে, এটাও দেখ।
কোশ্চেন নাম্বার 23 বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 9:6। এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6। বলছে ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তো দেখ, এটার কোয়ান্টিটি আর এটার কোয়ান্টিটি সেম হবে। এটা কত আছে, 9 আছে 15, এটাকেও আমাকে 15 বানাতে হবে। তাহলে 15 যদি বানাতে হয় তাহলে এটাকে 7.5 আর এটাকে 7.5 করতে হবে। তাহলে এটা আমার হয়ে যাবে কত, এটা হচ্ছে 9:6, এটা হবে 7.5:7.5। তাহলে ছিল 9, হলো কত 7.5, তুললাম কত 1.5, 1.5 তুলেছি। তাহলে 1.5 তুললাম কতর মধ্যে, 9-এর মধ্যে। তাহলে তুললাম 1.5, তুললাম কতর মধ্যে, 9। এই দশমিক উঠালে নিচে চলে আসলো 0। 15 একে 15, 15 6, তার মানে 1/6 অংশ আমাকে তুলতে হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24 একটি পাত্রে 15% দুধ আছে, এবং অপর পাত্রে 5% দুধ আছে। বলছে ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার এবং 20 লিটার, 20 লিটার এবং 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের শতকরা পরিমাণ কত হবে? শতকরা পরিমাণ কত হবে? তাহলে দেখ, একটা পাত্র আছে 15% দুধ, অপর পাত্রে 5% দুধ আছে। তাহলে দেখ, এই একটা পাত্র নিলাম, এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। আর একটা পাত্র আছে, এটা তো হচ্ছে মিল্ক, এটা তো হচ্ছে ওয়াটার। কত, 15% দুধ আছে। তাহলে এখানে 15% দুধ আছে, তার মানে 85% জল আছে। এখানে 5% দুধ আছে, এখানে 5% দুধ আছে, মানে 95% জল আছে। বলছে এটা থেকে 20 লিটার নেব আর এটা থেকেও 20 লিটার নেব, নিয়ে তৃতীয় একটা পাত্রে আমি ঢালবো। তো বলছে এই পাত্রে দুধের পার্সেন্টেজ কত হবে, দুধের পার্সেন্টেজ কত হবে আর কি। এবার দেখ, এটা 20 লিটার আছে, এটা 20 লিটার আছে, তাই তো? 20 লিটার আছে, এটা 20 লিটার আছে। তো এখানে দেখ, আমি 20 লিটার তুললে যা হবে, আমি 100 লিটার তুললেও তাই হবে, কারণ রেশিও আছে।
রেশিও আছে, আমি যদি 20 লিটার তুললে যা হবে, এখানে আমি 100 লিটার তুললেও তাই হবে, 50 লিটার তুললেও তাই হবে আর কি, ইকুয়াল কোয়ান্টিটি আমি তুলছি। তো বলছে এখান থেকে 20 লিটার তুললাম, তাহলে 20 লিটার তুললাম যখন, তখন 20 লিটারের মধ্যে দুধ আছে কত? 15%। এই 20 লিটারের মধ্যে দুধ হচ্ছে কত? 15%। তাহলে 20-র 15% কত হয়? 3 হয়, 3 লিটার। তাহলে এখানে দুধ আসবে 3 লিটার, এখানে দুধ আসবে 3 লিটার, আর এখানে দুধ আসবে কত? 1 লিটার। এখানে 85-র 20% কত হবে? 85-র 20% 17 হবে। তাহলে জল আসবে এখানে 17 লিটার, আর এখানে 95-র 20% কত হবে? 19, অর্থাৎ জল আসবে। তাহলে এখানে হচ্ছে দেখ, এটা 4 আর এটা হচ্ছে 36, তাহলে টোটাল কত? 40 হলো। 40 লিটারের মধ্যে 4 লিটার দুধ আছে আর 36 লিটার জল আছে, টোটাল হচ্ছে কত? 40 লিটার। তাহলে টোটাল 40 লিটারের মধ্যে 4 লিটার দুধ আছে, তাহলে দুধ আছে কত? 4 লিটার দুধ আছে কতর মধ্যে? 40-এর মধ্যে। 4 একে 4, 4 10-এ 40, তার মানে 1-এর 10, 1-এর 10 মানে হচ্ছে 10%, অর্থাৎ তৃতীয় পাত্রে দুধের পরিমাণ হবে 10%। তৃতীয় পাত্রে দুধের পরিমাণ হবে 10%। ঠিক আছে। এবার যদি মনে কর এটাতে করতি যে এখান থেকে আমি দুধ তুললাম, এখান থেকেও দুধ তুললাম, তাহলে এখানে 15 আছে আর এখানে 5 আছে, তাহলে হলো কত? 20। এখানে 85 জল আছে, এখানে 95 জল আছে, তাহলে হলো কত? 180। তাহলে এখানে 100 আর এখানে 100, তাহলে এটা হলো 200। তাহলে 200-র মধ্যে এখানে কত আছে? 180 আর 20, তাহলে 2 দিয়ে যদি একে ভাগ করি, 2 দিয়ে যদি একে ভাগ করি, তাহলে এটা হবে 10 আর এটা হবে 90। তাহলে টোটাল 100-র মধ্যে 10 হচ্ছে দুধ, অর্থাৎ 10% দুধ হবে, 90% জল হবে। কোশ্চেন নাম্বার 25 একই রকম আছে, 25 নাম্বারটা লিখছি না। বলছে একটা পাত্রে 3.1% দুধ আছে, অপর একটা পাত্রে 5.15% দুধ আছে। বলছে ওই দুটি পাত্র থেকে যথাক্রমে এটার 3 ভাগ আর এটার 5 ভাগ যদি আমি তুলে নিই, তাহলে বলছে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে। তাহলে দেখ, এখান থেকে আমি 3 ভাগ তুলছি, 100-র মধ্যে দুধ কত আছে? 3.1 লিটার। এখানে 100-র মধ্যে দুধ কত আছে? 5.1 লিটার। তাহলে এর 3 ভাগ নিচ্ছি, 3 ভাগ নিলে কত হবে? 3 3 9 1 10-এর 3, তাহলে এটা হচ্ছে 10-এর 3 আছে, এর 3 ভাগ নিলাম। আর এখানে 5 5 25 আর 1 26-এর 5 আছে, এর 5 ভাগ নিব। 26-এর 5 আছে, এর 5 ভাগ নিব। তাহলে এটা কত আছে? এটা 100 তো ছিল, এটা 300 নিলাম আমি, এটা 300 নিলাম আর এটা 500 নিলাম। তাহলে দেখ 500-র মধ্যে টোটাল দুধ আসলো আমার এটা, তাহলে এই 3 কেটে যাবে, এই 5 কেটে যাবে, টোটাল দুধ হবে কত? 10 আর 26 36 দুধ হবে। কতর মধ্যে? 300 আর 500 800-র মধ্যে। তাহলে 36 দুধ হবে, 36 লিটার দুধ হবে কত? 800-র মধ্যে। তাহলে এটাকে 4 দিয়ে যদি কাটি, তাহলে এটা হচ্ছে 9, আর 4 দিয়ে যদি কাটি
তাহলে এটা হবে 200, তাহলে 9 এর 200, 100 দিয়ে যদি করি তাহলে 100 এটা দিয়ে হবে 2, তার মানে হবে 9 এর 2 মানে হচ্ছে 4.5% থাকবে। ক্যালকুলেশন যদি সুবিধা করতে হয় তাহলে এখানে 300, 500, 800 আছে, মোট 800-র মধ্যে দুধ হচ্ছে কত? 36। তাহলে একে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে একেও 8 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত? 100 হয়ে গেল। 100-তে কত আছে? 36-এর 8 মানে হচ্ছে 4.5% অ্যান্সার। ক্লিয়ার হলো? দেখ, এটা বলেছে যে এটা দুধ আছে 3.13%, তার মানে 100 লিটার মধ্যে 3.13 লিটার দুধ আছে। আর এখানে বলছে যে দুধ আছে 5.15 লিটার পারসেন্ট, মানে 100 লিটারের মধ্যে এই 5.15 লিটার হচ্ছে আমার দুধ। এবার বলছে এর 3 গুণ নিব আর এর 5 গুণ নিব, তাহলে এর যদি 3 গুণ যদি নিই তো মোট তো 100, 3 গুণ নিলে হচ্ছে 300, আর এটাও হচ্ছে 100, এর 5 গুণ নিলে হচ্ছে 500। তা 100-র মধ্যে আছে কত? 3 3 9 আর 1 10-এর 3, 100-র মধ্যে আছে 10-এর 3, তাহলে এর 300 হলে 3 গুণ হবে। আর এটা 100-র মধ্যে আছে কত? 5 5 25 আর 1 26-এর 5 লিটার, 100-র মধ্যে আছে 26-এর 5 লিটার, এর 5 গুণ মানে 500 নিব, তাহলে 5 গুণ দুধ হয়ে যাবে। তাহলে 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে মোট এই 300-র মধ্যে দুধ হচ্ছে 10 আর এই 500-র মধ্যে দুধ হচ্ছে 26, মোট 800-র মধ্যে দুধ হচ্ছে 36। তাহলে 800-র মধ্যে দুধ হলো 36, তাহলে 8 দিয়ে ভাগ করলাম 100 এটাকেও, তাহলে 100-র মধ্যে দুধ হচ্ছে কত? 4.5, অর্থাৎ 4.5% দুধ। এর পরেরটা দেখ, একই রকম অঙ্ক আছে। ছাব্বিশ নম্বর, একটা পাত্রে 15% দুধ আছে, তার মানে 85% জল আছে। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল। আর একটা পাত্রে 20% দুধ আছে, তাহলে জল আছে 80%। বলছে ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 4 ভাগ এবং 11 ভাগ, অর্থাৎ এখান থেকে আমাকে 4 গুণ নিতে হবে আর এটা থেকে আমাকে নিতে হবে 11 গুণ নিতে হবে। নিলে বলছে তৃতীয় পাত্রতে যদি মিশায় তাহলে 3 নম্বর পাত্রে দুধের শতকরা পরিমাণ কত হবে। তাহলে দেখ, এটা 100-র মধ্যে 15 আছে আর 85 লিটার আছে, 100-র মধ্যে 20 লিটার আছে, 80 লিটার আছে। তো এর 4 গুণ যদি নিই তাহলে এটা 400 হয়ে গেল। 400-র মধ্যে দুধ হবে কত? 4 15 60, আর এখানে 1100-র মধ্যে দুধ হবে কত? 11 2 22 মানে 220। তাহলে টোটাল হচ্ছে 082, এত লিটার দুধ হবে কত? এইখানে 400 আর এখানে 1100, 1500, তাহলে 280 লিটার দুধ আছে 1500-র মধ্যে। তাহলে দেখ, 1500-র মধ্যে দুধ হচ্ছে কত? 280 লিটার। তাহলে একে 15 দিয়ে ভাগ করলাম, একেও 15 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আসলো কত? 100। এটা আসলো কত? দেখ, 15 দিয়ে যদি করি তাহলে 15 একে 15, 130, 15 8 100 করি, তারপর হচ্ছে 10-এর 15, মানে এটা হবে 2, এটা হবে 3, অর্থাৎ 18 পূর্ণ 2-এর
3%। ঠিক আছে, ভাগটা দেখে নিস, 280 কে 15 দিয়ে ভাগ করলাম। এখানে অ্যান্সার কত আছে? 18 পূর্ণ 2-এর 3% আছে অপশানে। 15 একে 15, 130 বাঁচলো, 15 8-এ 120, 10 বাঁচলো 15। হ্যাঁ ঠিক আছে। 27টাও দেখ, একই রকম অঙ্ক আছে। বলছে একটা পাত্রে 12.5% দুধ আছে, মিল্ক আর ওয়াটার। মিল্ক আছে 12.5%, তাহলে দুধ আছে 87.5%। আর একটা পাত্রে মিল্ক আছে 15% আছে এটাতে, তাহলে দুধ আছে 85%। বলছে ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 8 এবং 12 অংশ দুধ নিয়ে, অর্থাৎ এটার 8 গুণ নিব আর এটার 12 গুণ নিব। তাহলে দেখ, এটা 100 আছে, এটাও 100। এটার 8 গুণ মানে এটা হচ্ছে 800, এটার 12 গুণ মানে এটা হচ্ছে 1200। তার মানে এটা হলো আমার 800, এটা হলো আমার 1200। তাহলে 800-র মধ্যে দুধ কত আছে? 8 গুণিত 12.5 কত হবে বল? আমি বলেছিলাম 12.5% মানে হচ্ছে 1/8। তাহলে 12.5-কে 8 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে এইটাকে গুণ করলে হচ্ছে 100, আর 15-12-কে গুণ করলে কত হচ্ছে? 180। তাহলে টোটাল দুধ হচ্ছে 280। কতর মধ্যে? 800 আর 1200, 2000-এর মধ্যে। তাহলে দেখ, 2000-এর মধ্যে দুধ হচ্ছে 280। একে 20 দিয়ে ভাগ করলাম, তাহলে একেও 20 দিয়ে ভাগ করলাম। এটা হয়ে গেল 100, এটা হয়ে গেল কত? 14% দুধ আছে। এবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, অর্থাৎ 8 অংশে এটার 8 ভাগ আর এটার 12 ভাগ। আচ্ছা, 28 নম্বর অঙ্কটা দেখে এর আগের দিন করেছিলাম, একই রকম অঙ্ক 29 নম্বরটা আছে, তা আমি 29 নম্বরটা করছি। 28 নম্বর যারা আগের দিন করেনি তারা আজকে 29 নম্বরটা দেখলে হয়ে যাবে। হ্যাঁ, 29 নম্বর অঙ্কটা আমি লিখছি। একটি পাত্রে 125 লিটার দুধ আছে। একটি পাত্রে 125 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3 বার করার পর ওই পাত্রে
দুধের শতকরা দুধের পরিমাণ কত হবে? অঙ্কটা ভালো দেখি, এইখানে সবকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। হ্যাঁ, বলছে একটা পাত্র আছে, 125 লিটার দুধ আছে। এই একটা পাত্র, এটাতে শুধু মিল্ক আছে কত? 125 লিটার। বলছে এই পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে, এখান থেকে 25 লিটার শুধু দুধ তুলে নিলাম। 25 লিটার দুধ তুলে নিয়ে কী করলাম? সম পরিমাণ অর্থাৎ 25 লিটার জল মিশালাম। এর সঙ্গে কি হলো? 25 লিটার জল মিশালাম। তাহলে দেখ এখানে 125 লিটারই থাকলো, কিন্তু এটা শুধু দুধ থাকলো না, এবারে দুধ আর জলের মিশ্রণ হয়ে গেল। আবার বলছে এখান থেকে 25 লিটার আমি এবার মিশ্রণ তুললাম আর যোগ করলাম কত? 25 লিটার ওয়াটার। তাহলে একবার হলো, দুবার হলো, এইভাবে বলছে মোট 3বার করছি, 3বার করছি। তাহলে একটা জিনিস মনে রাখার কি, যে আমি এখান থেকে 5 লিটার দুধ তুললাম, 25 লিটার তুলে তার পরিবর্তে 25 লিটার আমি জল ঢাললাম আর কি। তারপরে আবার কি হয়েছে, যে মিশ্রণ হলো, এখান থেকে 25 লিটার তুললাম, তুলে নিয়ে আমি 25 লিটার জল ঢাললাম। তাহলে আমি একটা মিশ্রণ থেকে যদি আমি তুলে যদি নিই, তাহলে যে পরিমাণ দুধ বেরোবে ঠিক সেই পরিমাণ জলও বেরোবে আর কি। অর্থাৎ একই অনুপাতে দুধ জল বেরোবে এবং যেটা পড়ে থাকবে সেটাতেও একই অনুপাতে দুধ এবং জল থাকবে। এইটাই কনসেপ্ট আর কি, এখানে আর কিছু নয়। এবার দেখ অঙ্কটাতে কি বলেছে, যে 125 লিটারের মধ্যে তুলছি কত? 25 লিটার। তা 125-এর মধ্যে 25 তুলছি, তাহলে কত ভাগ তুলছি আমি? 1/1 তুলছি। তার মানে 5 ভাগের 1 ভাগ করে তুলছি আমি, 5 ভাগের 1 ভাগ করে তুলছি। তাহলে দেখ ছিল 125, এবার আমি যদি 1/5 যদি তুলে নিই, অর্থাৎ 25 তুললাম কত? 125-এর মধ্যে 25 একে 25, 25 5-এ, অর্থাৎ 1/5 তুলে নিলাম, 5 ভাগের 1 ভাগ তুললাম। তাহলে পড়ে থাকবে কত? 4 ভাগ পড়ে থাকবে। 5 ভাগের মধ্যে 1 ভাগ তুলে নিলাম, তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে 4/5। আবার কি হচ্ছে, যে 1/5 অংশ তুলছি, তাহলে আবার পড়ে থাকবে 4/5, তাহলে আবার পড়ে থাকবে 4/5। এরপরে আমি মোট 3বার করছি, তাহলে আর একবার কি হবে? পড়ে থাকবে 4/5। তাহলে 5 5-এ 25, 5-এ 125, 125 এটা কেটে গেল, 4 4-এ 16, 4-এ 64, পড়ে থাকবে 64 লিটার দুধ। এটা হচ্ছে অ্যান্সার। এটা বোঝানোর জন্য করলাম, দরকার নাই ডাইরেক্ট এটা করলেই হবে। হ্যাঁ, যেমন দেখ একটা বলেছিলাম যে এটা 8 লিটার মিল্ক আছে আর এটা 4 লিটার জল আছে। তাই আমি বললাম যে 1/3 অংশ তুলব। তাহলে 1/3 অংশ যদি তুলি, তাহলে এমন আছে কি যে শুধু জল বেরিয়ে যাবে? যেটা তুলব তো যে অনুপাতে জল বেরোবে, দুধও তো সেই অনুপাতে বেরোবে, কারণ এটা তো মিশানো আছে। একটা মিশ্রণ দুধ থেকে আমি যেটুকুটাই তুলে নিই না কেন আর কি, তো যে অনুপাতে দুধও বেরোবে এবং জলও বেরোবে, আর যেটা পড়ে থাকবে সেটা তো দুধ এবং জলই পড়ে থাকবে। তাহলে আমি যদি এখান থেকে বলি যে আমি 3 লিটার এখান থেকে মিশ্রণ তুলে নিলাম, তাহলে 3 লিটার মিশ্রণ তুললে থাকবে কত? আমার 12 লিটার আছে, 9 লিটার থাকবে, 9 লিটার। তাহলে এই যে 3 লিটার তুললাম, তার মানে কত? 12-র মধ্যে 3 তুললাম, 1/4 তুললাম, 1/4 তুললাম। তাহলে 1/4 যদি আমি তুলি, তাহলে 1/4 অংশ এটাও বেরোবে, 1/4 অংশ এটাও বেরোবে। তাহলে দেখ 8 গুণিত 1/4, 4 এটা 2 বেরোলো, আর 4 গুণিত 1/4 এটা 1 বেরোলো, এটা 2 বেরোলো, এটা 1 বেরোলো। তাহলে 8 থেকে 2 বাদ গেল, থাকলো 6, 4 থেকে 1 বাদ গেল, থাকলো 3। তাহলে 12 থেকে 3 লিটার তুলেছি 9। এরপরে আমি বলছি যে আবার এর পরিবর্তে আমি
শুধু জল ঢিক দিচ্ছি আর কি। অর্থাৎ আমি যেটা পড়ে থাকবে সেটাও আমার কী হচ্ছে যে সেম রেশিও থাকবে। দেখ 8 আর 4 12 আছে, তার মানে 4 দিয়ে করলে কত, এটা 2:1 হচ্ছে, এটাও কত 3 দিয়ে করলে 2:1 হবে, অর্থাৎ রেশিওটা আমার সেম থাকবে। নেক্সট অঙ্ক দেখ, লাস্ট অঙ্ক 30 নাম্বার। কোশ্চেন নাম্বার 30, যে একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3 বার করা হলো। তাহলে দেখ 64 লিটার আছে, এখান থেকে আমি 64 আছে, এখান থেকে তুলছি কত 8 লিটার। 64-র মধ্যে 8 কয় ভাগ তুলছি, 1/8, 8-এর 64, 8-একে 8, 8-8-এর 64, 1/8 তুলছি, অর্থাৎ 8 ভাগে 1 ভাগ তুলছি। তাহলে পড়ে থাকবে কত, 7/8। তাহলে বলছে 3 বার করছি, তাহলে 64 আছে, পড়ে থাকবে 7/8 একবার, পড়ে থাকবে 7/8 দুইবার, পড়ে থাকবে 7/8 তিনবার। তাহলে 8 8-এ 64 আর 64 কেটে দিলাম, তাহলে থাকছে কত, 7 7-এ 49 আর 7 7-এ 49, 7-এর কিউ কত আছে, 7 4-এ 28, 329, তাই তো নাকি 343, অর্থাৎ 343/8। তাহলে 8 4-এ 32, 2 3, 8 2 16, 7 3, 2 3, 8 2 16, 42 পূর্ণ